হ্যালো এন্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে আরআরবি এনটিপিসি রেলওয়ের যে প্রিপারেশন চলছে আমাদের, এটা হচ্ছে শিফট নম্বর 11, মানে সেট নম্বর 11 2021 সালে। 2021-এর যতগুলো শিফট এক্সাম হচ্ছিল প্রায় 133টাতে প্রত্যেকটা শিফট আমরা ডিসকাশন করব। এটা হচ্ছে 11 নাম্বার। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইংরেজি বাংলা দুটো ভাষাতেই অ্যাভেলেবেল। যারা 2024-এর আরআরবি এনটিপিসির জন্য খুব ডেডিকেটেড আর কি, তোমরা চাইছো এটা আমার মানে পেতেই হবে আরআরবি এনটিপিসি, তো মনে রাখো যে আরআরবি এনটিপিসির মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোয়েশ্চেন থাকে। এই 40টা কোয়েশ্চেন যদি 40-এর মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে লাগে, তাহলে এই ভিডিও সিরিজটা তোমার জন্য। তো প্রথম প্রশ্ন তোমার জন্য, আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এগুলো সব নিয়ে নিতে পারো, তোমার জন্য সবকিছু। চলো প্রথম প্রশ্ন কি বলছে, প্লান্ট আর ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, মানে উদ্ভিদকে 5টি গ্রুপে বিভক্ত করা যায়। নিচে 4টি দিয়েছে, এই 4টির মধ্যে কোনটি একটি নয়? নয় কোনটা? ব্রায়োফাইটা, হ্যাঁ এটা একটা তোমার উদ্ভিদের প্রকার। জিমনোস্পার্ম উদ্ভিদের প্রকার। টেরিডোফাইটা নাকি প্রোটোকর্ডা? কর্ডা 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 মানে হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানিমাল পর্যায়ে পড়ে যায়, তো এটা নয়, তো 3টে হবে। তাহলে 3টে যখন হবে, এখানে বলেছে 5টা, তাহলে বাকি দুটো জেনে রাখো। একটা জিমনোস্পার্ম হয়েছে, তাহলে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম একটা। অ্যাঞ্জিও, অ্যাঞ্জিওস্পার্ম একটা। আরেকটা হচ্ছে হ্যালোফাইট, হ্যালোফাইটা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে 5টা প্রকার উদ্ভিদের। ওকে, চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে মিনামাটা কনভেনশন হচ্ছে 2013-তে। মিনামাটা কনভেনশন, ঠিক আছে? তো এটা বলছে জাপানে এটা আয়োজন করা হয়েছিল কোন মেটালের এমিশন আটকানোর জন্য, মানে কোন ধাতুর নির্গমন আটকানোর জন্য এই কনভেনশনটা করা হয়েছিল। তার মানে কি মিনামাটা রোগ কিসের জন্য হয়? কিসের জন্য হয়? নিকেল, কোবাল্ট, জিঙ্ক নাকি মার্কিউরি? মিনামাটা এম ফর মার্কারি, এম ফর মিনামাটা। আনসার ইজ মার্কারি, মানে হচ্ছে পারদ। পারদ থেকে মিনামাটা রোগ হয়, তো পারদ দূষণ থেকে। তো এই পারদের এমিশন বা নির্গমনকে যদি আটকে দিই, তাহলে মিনামাটা রোগকে আটকাতে পারবো, রোগকে। তো সেই জন্যই এই কনভেনশনটা জাপানে হয়েছিল 2013 সালে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবে, কোবাল্ট। দেখো কোবাল্ট 16, কোবাল্টের একটি রয়েছে CO60, কোবাল্ট 60, এটা হচ্ছে ক্যান্সার রোগের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আরে ঠিক আছে, ক্যান্সার রোগের জন্য। পরের প্রশ্ন, 3 নম্বর বলছে হু ডিসকভার দ্য পেনিসিলিন? পেনিসিলিন কে আবিষ্কার করেছে? পেনিসিলিন আবিষ্কার করেছে চার্লস ডারউইন, আলেকজান্ডার ফ্লেমিং, লুইস পাস্তুর নাকি হচ্ছে গ্রেগর মেন্ডেল? একেবারে সোজা একটা প্রশ্ন, অপশন নাম্বার বি, ছোট থেকে পড়ে এসেছি আমরা। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছে পেনিসিলিন। ওকে, পেনিসিলিন হচ্ছে একটা ছত্রাক। পেনিসিলিন কিন্তু একটা ছত্রাক। ব্যাকটেরিয়াল যে সমস্ত ডিজিজ হয় তার হচ্ছে সংক্রমণ আটকানোর জন্য এই পেনিসিলিন ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, চার্লস ডারউইন থিওরি অফ এভলিউশন, এটি হচ্ছে তোমার বিবর্তনের সূত্র দিয়েছিল, এভলিউশনের থিওরি দিয়েছিল। লুইস পাস্তুর ইম্পর্টেন্ট মনে রাখবে, র্যাবিস ভাইরাস, র্যাবিস যে ভাইরাস হয় সেই র্যাবিসের ভ্যাকসিন ডোজ দিয়েছিল, ভ্যাকসিন, ঠিক আছে? আর গ্রেগর মেন্ডেল, দিয়েছিল মেন্ডেলের থিওরি কি না, ইনহেরিটেন্সের থিওরি দিয়েছিল হচ্ছে গ্রেগর মেন্ডেল, ঠিক আছে? বংশক্রমের যে মোটর গাছের যে সূত্র দিয়েছিল, ওটা হচ্ছে তোমার মেন্ডেলের সূত্র। পরবর্তী 3-4 নম্বর কোয়েশ্চেন বলছে যে এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা আরআরবি এনটিপিসি দিয়েছিল। গোল মার্ক করে এটাকে স্টার মার্ক করে রাখবে যাতে বারবার মুখস্থ করতে পারো, ঠিক আছে? কি বলছে, প্রাচীনকালে ব্যক্তিদের ওজন সমান সমান ওজনের সাথে পণ্যের ওজন সমান করা হতো এবং সেই পণ্যের সমান মূল্য প্রদান করা হতো। মানে এক কথায় বলতে চাইছে, কোনো একটা ব্যক্তি তার সমান ওজনের অর্থ প্রদান করা হতো। এই প্রাচীনকালে এই সিস্টেমটা ছিল। এই প্র্যাকটিসটাকে বা এই প্রথাটাকে কি বলা হয়? এটাকে কি জালিকাট্টু বলা হয়, থুলাভারা বলা হয়, নাকি পুলিকালি বলা হয়, নাকি কি থিমিথি থিমিথি বলা হয়? তো এই 4টের মধ্যে কোনটা আনসার হবে? তো সমপরিমাণ ওজন, এটা হচ্ছে অপশন নম্বর বি, ধুলাবাড়া, ধুলাবাড়া বলা হয়, ঠিক আছে? আর এই যে জালিকাট্টু, এটা হচ্ছে তোমার পোঙ্গল উৎসব হয় না, পোঙ্গলের একটি পার্ট, পোঙ্গল উৎসবেরই ফেস্টিভ্যালের একটি পার্ট, যেটা তামিলনাড়ুতে করা হয়, তো সেটাকে বলা হয় জালিকাট্টু। তার মানে জালিকাট্টু একটা ফেস্টিভ্যাল। ওকে, পুলিকালি হচ্ছে তোমার কেরালার একটা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে তোমার লেপার্ড, লেপার্ড কি বলে, চিতা, চিতা যে বাঘ, সেই বাঘের একটি গেম, এই গেম খেলা হয়, এটা তোমার কেরালাতে হয়, ঠিক আছে? থিমিথি, এই থিমিথি এটাও হচ্ছে তোমার তামিলনাড়ুতেই হয়, জালিকাট্টুর মতন। এটাও একটা ফায়ার ওয়াকিং, মানে তোমার আগুনের মধ্যে দিয়ে চলা হাঁটার একটা তোমার প্রথা, থিমিথি। 5 নম্বর প্রশ্ন বলছে কোন চীনা প্রযুক্তি সংস্থার, এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন 2019 সালে প্রেসিডেন্ট ছিলেন, ইউএস প্রেসিডেন্ট, তিনি কি করেছিলেন, চায়নার বেশ কিছু সংস্থার উপরে তোমার নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তো এর মধ্যে কোন সরকারি এটাকে তিনি ব্যান করে দিয়েছিলেন ব্যবসার জন্য আমেরিকাতে? এটা ভিভো কোম্পানি, Xiaomi কোম্পানি, হুয়াই কোম্পানি নাকি ওপো? আনসার ইজ অপশন নাম্বার সি, হুয়াই কোম্পানিকে তিনি ব্যান করে দিয়েছিলেন আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প। 6 নম্বর প্রশ্ন বলছে কোন সরকারি সংস্থা ভারতীয় সিকিউরিটি মার্কেটে প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে? কি বলেছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রিন্সিপাল রেগুলেটর, হিসেবে কাজ করে কিসের না, ইন্ডিয়ান সিকিউরিটি মার্কেটের মধ্যে। তো অপশন নাম্বার দেখে খুঁজে বের করো, অপশন নাম্বার সি, সেবি। সেবির পুরো নাম কি? সিকিউরিটির এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কি নাম? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই যে আমাদের শেয়ার মার্কেট,
যত শেয়ার মার্কেট আছে না, এই শেয়ার মার্কেট যে স্টক এক্সচেঞ্জ, এই স্টক মার্কেটটাকে পুরোই কন্ট্রোল করে বা রেগুলেট করে সেবি। ঠিক আছে, সেবি ফাউন্ড হয়েছে 1988 সালে এবং পরবর্তীতে 1992 সালে এটিকে তোমার কি করা হয়, 1992 কি করা হয়, এটাকে তোমার করা হচ্ছে তোমার কি বলে এটাকে স্ট্যাচুটরি বডি বানানো হয়েছিল, স্থাপিত হয়েছে 88-তে, কিন্তু স্ট্যাচুটরি বডি হয়েছিল 92 সালে। একটা কমিটি মনে রাখবে, নরসিংহ কমিটি, নরসিংহ কমিটি। এই কমিটির রেকমেন্ডেশনই সেবি তৈরি হয়েছে। সেবির হেডকোয়ার্টার মুম্বাইতে আছে, বম্বেতে মনে থাকবে। আরবিআই স্থাপিত হয়েছে 1 এপ্রিল, ডেট সহ মনে রাখবে 1935 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা ন্যাশনালাইজেশন হয়েছিল ফার্স্ট জানুয়ারি, ওকে, 1949 সাল। ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করছি তোমাদের সাথে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, IRDAI এটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, মানে আমাদের দেশের যত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, মানে ইন্স্যুরেন্স মার্কেটগুলো রয়েছে, তার রেগুলেটর হিসেবে কাজ করে। যেমন ব্যাংকের রেগুলেটর কে হয়, ব্যাংক আরবিআই। সিকিউরিটি এক্সচেঞ্জের রেগুলেটর কে হয়, সেবি। তেমনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রেগুলেটর বডি বা হচ্ছে তোমার নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটা হচ্ছে IRDAI। ওকে, মনে থাকবে। নাবার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাবার্ড তৈরি হচ্ছিল 1982 সালে। এগুলো আমাকে বলতেই হবে, তার কারণ এগুলো রিপিটেড কোয়েশ্চেন, প্রত্যেক বছরে প্রত্যেক শিফটে তোমার ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেনগুলো এসছে কিন্তু। ঠিক আছে, আমাকে বলতেই হচ্ছে। আর ডেটটা মনে রাখবে 12 জুলাই, 12 জুলাই। আর এখানে একটা কমিটি মনে রাখবে, শিবরামন কমিটি। ওকে, আচ্ছা, তোমরা ভিডিও দেখছো যাদের ভালো লাগছে কি লাগছে না, কিসে আমি ইমপ্রুভ করবো বা কোন জিনিসটা তোমাদের আরো বেশি দরকার, তো সেটা কিন্তু অবশ্যই আমাকে সাজেশন হিসেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সেটাও জানাবে, এবং যদি ভালো না লাগে, কিসের জন্য লাগছে না বা কি ইমপ্রুভ করতে হবে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে বলবে। তার কারণ তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আমার কমেন্ট বক্স। আর তো যদি তোমার ভালো লাগে, তার মানে তোমার বন্ধুদের ভালো লাগবে। তাই তোমার সার্কেলের মধ্যে যারা রয়েছে, যারা রেলওয়ের জন্য প্রিপারেশন করছে, তাদের মধ্যে এটা বলো, জানাও যে রেলওয়ের বেস্ট প্রিপারেশন যদি হয়, তাহলে প্রিভিয়াস ইয়ার প্রিপারেশন আগে করতে হবে। তো প্রিভিয়াস ইয়ারের বেস্ট একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে অথর্ব ক্র্যাক কম্পিটিশন, রঞ্জিতের ক্লাস। তো অবশ্যই তাদের মধ্যে কিন্তু আমার ক্লাসটা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। 7 নম্বর বলছে, হু ইনভেন্টেড দ্য ব্রেক্সিট। ব্রেক্সিট কথাটা কে প্রথম উত্তোলন করেছিল, সেটা উত্তোলন করেছিল অপশন নাম্বার বি, পিটার উইল্ডিং। এই ব্যক্তিটি তিনি করেছিলেন। আসলে ব্রেক্সিট কি? ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেন একটা দেশ, ইংল্যান্ড যেটাকে বলি আমরা, সেই ব্রিটেনের এক্সিট। তো এই দুটো শব্দকে একসাথে করা হয়েছে ব্রেক্সিট। তো ব্রিটেনের এক্সিট কথা থেকে না, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। ইউরোপিয়ান ইউনিয়ন আমরা জানি, ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের একটা গ্রুপ ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন হচ্ছে G7, সার্ক কান্ট্রি, বিমস্টেক কান্ট্রি, তারপর হচ্ছে এখন খুব আর কি তোমার চর্চায় রয়েছে হচ্ছে ব্রিক্স কান্ট্রি। সেরকমই ইউরোপীয় দেশগুলো একটি গ্রুপ বানিয়ে রেখেছিল, সেটা হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট ছিল ব্রিটেন। তো ব্রিটেন কি করেছে, এক্সিট করে গেছে, বেরিয়ে গেছে। কত তারিখ না, 2020, 31শে জানুয়ারি। ঠিক আছে, 31শে জানুয়ারিতে এক্সিট করে গেছে। সেই তখন থেকে শব্দটা হয়েছে ব্রেক্সিট। আর ব্যক্তিটার নাম মনে রাখবে পিটার ওয়েল্ডিং। 8 নম্বর বলছে, কাকে ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয়? আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তাহলে এটা মোয়া কোশ্চেন। ঠিক আছে, পরমাণু কর্মসূচির জনক হচ্ছে আব্দুল কালাম, হোমি জাহাঙ্গীর ভাবা, তোমার হচ্ছে জওহরলাল নেহরু, নাকি রাজা রামমান্না। আনসার ইজ অপশন নাম্বার বি। তোমরা অনেকেই জানো যে হোমি জাহাঙ্গীর ভাবাই হচ্ছে ভারতবর্ষে পরমাণু গবেষণার জন্য প্রথম সূত্রপাত করেছিল। আর এটি 1954 সালে প্রথম আমাদের রিসার্চ সেন্টার স্থাপন করেছিল কোথায়, ট্রম্বেতে, বোম্বের কাছে একটি জায়গা আছে ট্রম্বে। আর এখান থেকে পরবর্তীকালে প্রথম আমাদের নিউক্লিয়ার কি বলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে আমরা বলি চুল্লি, পারমাণবিক চুল্লি স্থাপিত হয়েছিল 1956 সালে, এবং কার্য শুরু হয় 1957 থেকে। ঠিক আছে, তো জওহরলাল নেহরু এটা করেছিলেন প্রথম। আমাদের নাম কি, অপসরা। যেই কোয়েশ্চেন্সটা যেইগুলো বলছি আমি, তার মানে অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। অপসরা, ঠিক আছে, অপসরা প্রথম আমাদের সৌরচুল্লি। আর প্রথম নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র যদি বলি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে তারাপুর, মহারাষ্ট্রের। ঠিক আছে, এটি স্থাপিত হয়েছিল 1969-এ, যে বছর ইসরো স্থাপিত হয়। তো নেক্সট কোয়েশ্চেন পড়বো। 9 নম্বর কোয়েশ্চেন বলছে, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোন দেশের? একদম ছোট কোয়েশ্চেন, মানে বাচ্চাদের প্রশ্ন হয়ে গেল। বিশ্বের বৃহত্তম লিখিত হচ্ছে অপশন নাম্বার, আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে সব থেকে দীর্ঘতম সংবিধান। যখন ভারতবর্ষ কার্যকরী হচ্ছে, অ্যাকসেপ্ট করা হয়েছিল 26শে নভেম্বর, সালটা ছিল 1949 সাল, এটা অ্যাকসেপ্ট করলো। কার্যকরী করা হয়েছে 26শে জানুয়ারি, ঠিক আছে, 1950 সাল। ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেনটা আসে। 19 নভেম্বর, এই 26শে নভেম্বরটাকে বলা হয় সংবিধান দিবস, আর 26শে জানুয়ারিকে বলা হয় রিপাবলিক ডে। ঠিক আছে, গণতন্ত্র দিবস। এটা হচ্ছে কনস্টিটিউশন ডে, 26শে নভেম্বর, আসছে কিন্তু এই মাসেই। ওকে, আর কি মনে রাখবো, যখন 26শে নভেম্বর এটাকে তোমার গ্রহণ করা হচ্ছে, তখন ছিল হচ্ছে 365টা আর্টিকেল, 365টা আর্টিকেল ছিল, এবং পার্ট সংখ্যা ছিল হচ্ছে আমাদের 12টা, 22টা পার্ট ছিল, অংশ 22টা। আর শিডিউল বা তপশিল ছিল হচ্ছে 8টা। ঠিক আছে, এগুলো এখন বেড়ে 460 সামথিং হয়ে গেছে। এই আর্টিকেলটা বাইরে কমেন্ট দেখে নিও। আর এখন 22 থেকে বেড়ে 25টা পার্ট হয়েছে, 8 থেকে বেড়ে 12টা শিডিউল হয়েছে, এখন বেড়ে গেছে। তো সব থেকে বড় সংবিধান হচ্ছে আমাদের
10 নম্বর কোয়েশ্চেনটা বেশ বড়সড় একটা প্রশ্ন। বাংলাটা বলছে যে ১৯৫৭ সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের পর, ব্রিটিশরা যখন জিতে গেছিল, নিচের কোন ঘটনাটি ঘটেছিল বিজয়ের পরে? বন্দর শহর মাদ্রাজ, কলকাতা, বোম্বাই ধ্বংস করে ফেলা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সম্প্রসারণ করা হয়। মাদ্রাজ, কলকাতা, বোম্বাই উপনিবেশ শহর থেকে মানুষ দূরে থাকতো এই দূরে ৩টে জায়গা থেকে যখন জিতে গেল ব্রিটিশরা। নাকি নতুন কোনো ভবন ও ইনস্টিটিউট গড়ে তোলা হয়নি? তো আনসার তো অপশন পড়লেই বোঝা যায়, খুব সহজেই বোঝা যায় যে অপশন নাম্বার বি ঘটেছিল। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যকে সারা বাংলায় ছড়িয়ে দিয়েছিল এবং বাংলা, বিহার, ওড়িশা একসাথে ছিল তখন। তখন এই পুরো বিস্তীর্ণ এলাকাতে তাদের ব্যবসাকে ছড়াতে সক্ষম হয়েছিল। এবং মনে রাখবে সময়টা ছিল ১৭৬৫। এই সময় দেওয়ানি লাভ করে। আর দেওয়ানি লাভের পরে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো বেশি তোমার কি বলে গুরুত্ব পেতে শুরু করে এবং বিনা শুল্কে বা স্বল্প শুল্কে আরকি ২৬ লক্ষ টাকায় বছরে। তো তখন তিনি এই জায়গাটাতে বাণিজ্য করতে শুরু করে তারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট কোয়েশ্চেন বলছে ১১ নম্বর, ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে পালিত হয় কোনটা? মানে আমরা কোন ঘটনাটাকে ভারতের প্রথম ইন্ডিপেন্ডেন্স ওয়ার বলবো, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। সেটা ১৯১৯ সালের রাওলাট সত্যাগ্রহ, ১৯৫৫-৫৬ সাঁওতাল বিদ্রোহ, ৫৭ সালের অভ্যুত্থান, নাকি হচ্ছে ৬১ সালের গৃহযুদ্ধ? এটা তো একেবারেই ইয়ে হয়ে যাবে, হবে না। ঠিক আছে? তো আনসার ইজ অপশন নাম্বার সি, মহাবিদ্রোহের কথা বলছে এটা। এটা কি? এটা হচ্ছে মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ হচ্ছিল ১৮৫৭ সালে। আর এটাকে ইন্ডিপেন্ডেন্স বলেছিল হচ্ছে বিডি সাভারকার। বিডি সাভারকার। ঠিক আছে? বাসুদেব দামোদর সাভারকার। ঠিক আছে? বাসুদেব দামোদর সাভারকার তিনি এটা ইন্ডিপেন্ডেন্স বলেছিল। আর কি মনে রাখবো, রাওলাট সত্যাগ্রহ এটা হচ্ছিল রাওলাট অ্যাক্ট কার্যকরী হওয়ার পরবর্তীতে। আর এই রাওলাট সত্যাগ্রহই হচ্ছে গান্ধীজির সর্বভারতীয় প্রথম আন্দোলন। মানে গান্ধীজি এর আগে ৩টি আন্দোলন করেছিল লোকাল লেভেলে, যেমন হচ্ছে চম্পারণে আন্দোলন, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদে মিল স্ট্রাইক। এই ৩টে ছিল ছোট, ছোট আঞ্চলিক। তো গান্ধীজির সর্বভারতীয় প্রথম আন্দোলন ছিল ১৯১৯ এর রাওলাট সত্যাগ্রহ। রাওলাট আইনের আ ইয়েতে তোমার কি বলে এগেইনস্ট এ। ঠিক আছে? আর রাওলাট সত্যাগ্রহের পরে দিয়েই তোমার হয়েছে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড। সাঁওতাল বিদ্রোহ ছিল সেই সময়কার উপজাতি বিদ্রোহদের মধ্যে সবথেকে বড় বিদ্রোহ। ওকে? পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দেবে যে মহাবিদ্রোহের আগে ঘটে যাওয়া ভারতবর্ষের সবথেকে বড় বিদ্রোহ কোনটা? সাঁওতাল আনসার হবে সাঁওতাল বিদ্রোহ ১৯৫৫-৫৬ তে। আরেকটা কোয়েশ্চেনস দেবে ১৯৫৭ সালে যখন মহাবিদ্রোহ হয়, তারপরে বাংলা বা ভারতবর্ষে ঘটে যাওয়া সবথেকে বড় বিদ্রোহ। পরে হলে ১৮৫৯ সালে নীল বিদ্রোহ, আর আগে হলে ১৮৫৫-৫৬ সালে সাঁওতাল বিদ্রোহ, আর মাঝখানে ছিল মহাবিদ্রোহ। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ভারত কোন শহরে এখনো কোনো কার্যকর মেট্রো স্টেশন নেই? ২০২০ সালে পর্যন্ত মেট্রো স্টেশন নেই কোনটাতে? এখন সবকটাতে মেট্রো স্টেশন হয়ে গেছে। ঠিক আছে? অল অফ দিস। এখন কোনটাতে নেই। আনসার কোনটাই হবে না এখন। পরের প্রশ্ন বলছে যে ২০১৯ সালে অ্যান্টি স্যাটেল, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ কোয়েশ্চেন। তোমাদের একটা বলি টপিক যে আরআরবি এনটিপিসিতে ইন্টারন্যাশনাল যে সমস্ত তোমার অর্গানাইজেশনস গুলো রয়েছে, যেমন ন্যাটো, জি7, তারপর হচ্ছে তোমার আইইউসিএন, তারপর হচ্ছে তোমার ফুড, ইউনেস্কো, তারপর ইউনিসেফ, এই ধরনের অর্গানাইজেশনস গুলো থেকে প্রশ্ন কিন্তু এসেছে, আবার আসবে। তো একটা টপিক মনে রাখবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। ২ নম্বর টপিক মনে রাখবে ইউনাইটেড নেশনস, পরীক্ষায় প্রশ্ন এসেছে। ৩ নম্বর টপিক হচ্ছে এইটা কি, ইন্ডিয়ান স্পেস। তো ইন্ডিয়ান স্পেস থেকে কিন্তু কারেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স এবং স্ট্যাটিক রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আসবে। ঠিক আছে? ভালো করে মনে রাখবে, যেমন এই কোয়েশ্চেনটা কারেন্ট রিলেটেড ইন্ডিয়ান স্পেস কোয়েশ্চেন। যেমন বলছে অ্যান্টি স্যাটেলাইট, যেটাকে এএসএটি বলা হয়, এএসএটি। ঠিক আছে? কি অ্যান্টি স্যাটেলাইট, স্যাট ফর স্যাটেলাইট। ঠিক আছে? অ্যান্টি স্যাটেলাইট এই একটা মিসাইল, এটা একটা কি, এটা একটা মিসাইল। এই মিসাইলটা ২০১৯ সালে আচ্ছা ইন্ডিয়া তোমার ইয়েটা করেছিল, টেস্ট করেছিল। ঠিক আছে? ইন্ডিয়া টেস্ট করেছিল। তো ভারতবর্ষ টেস্ট করার সাথে সাথে ৪ নম্বর দেশ হিসাবে বিশ্বের মধ্যে রেকর্ড করে, 4th কান্ট্রি হিসাবে, যে যার কাছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলস রয়েছে। ঠিক আছে? তো আগের ৩টে দেশ কোনটা? ইউএস, রাশিয়া, চায়না, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউএস, রাশিয়া, ইউকে, নাকি রাশিয়া, চায়না, ইউকে? ইউকে হবে না, তার মানে অপশন দুটো বাদ। ফ্রান্স হবে না, অপশন নাম্বার এ। এটাই হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট একদম কোয়েশ্চেন। ঠিক আছে? অপশন ইউএসএ, রাশিয়ান, চায়না, তাদের কাছে অ্যান্টি স্যাটেলাইট রকেট রয়েছে, তোমার মিসাইল রয়েছে। কিরকম না, মনে করো কোনো দেশের আমাদের আর্থের উপরে স্যাটেলাইট রয়েছে, তো স্যাটেলাইটের মধ্যে কমিউনিকেশন করা হয়, কোনো দেশ কমিউনিকেশন করে। তো কি করে ওই দেশের কমিউনিকেশনকে বন্ধ করে দেওয়ার জন্য বা স্তব্ধ করে দেওয়ার জন্য অন্য শত্রুপক্ষের দেশ কি করে, ওই স্যাটেলাইটকে মিসাইলের মাধ্যমে হিট করে। তার মানে কি একদম অন্তরিক্ষে গিয়ে মিসাইলটা গিয়ে ওই স্যাটেলাইটটাকে মেরে মানে ফেলে দেবে। ঠিক আছে? এই কমিউনিকেশনকে বন্ধ করে দেওয়ার জন্য সেই মিসাইলটাই বলা হয় অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। ঠিক আছে? তো এইটা ভারতবর্ষ এখন 4th কান্ট্রি হয়ে গেছে ডেভেলপ করার পর। তো শক্তিশালী দেশ অনেক ভারতবর্ষ এখন এই সমস্ত দিক থেকে, ডিফেন্স রিলেটেড, স্পেস রিলেটেড। পরের প্রশ্ন বলছে কি, নিচের কোনটি ভারতের জাতীয় উদ্যান নয়? জাতীয় উদ্যান নয় কোনটা, মানে ন্যাশনাল পার্ক নয়, ভারতের ন্যাশনাল পার্ক নয়। বলছে সান্দুর ন্যাশনাল পার্ক, বালপাক্রম ন্যাশনাল পার্ক, এটা মেঘালয়ে রয়েছে। ঠিক আছে? তারপরে আনসি ন্যাশনাল পার্ক, আনসি ন্যাশনাল পার্ক কর্ণাটকে রয়েছে। ঠিক আছে? কর্ণাটক। আর দাচিগ্রাম রয়েছে যে জে অ্যান্ড কে তে, জে অ্যান্ড মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। আনসার ইজ অপশন নাম্বার ডি, বুঝে গেছি, অপশন নাম্বার এ। এটা হচ্ছে পাকিস্তানের একটি ন্যাশনাল পার্ক। ঠিক আছে? পাকিস্তানের। তো এটা ভারতবর্ষের নয়। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখানটাতে, এই কোয়েশ্চেনটার মধ্যে একটু বলে রাখি যে এই যে মিসাইলটা যখন টেস্ট করেছিল এর অপারেশনের একটা নাম দিয়েছিল। এটা ছিল অপারেশন শক্তি। ঠিক আছে? অপারেশন শক্তি ছিল এটা। ঠিক আছে? সময়টা ছিল অপারেশন শক্তি ওই ২০১৯, ওই কোয়েশ্চেন মধ্যে দিয়ে দিয়েছে অপারেশন শক্তি। পরের কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কোবল?
কোবলের পুরো নাম কি? এটা এল ফর ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ 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 ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আনসার কোনটা হবে? কম্পিউটার বেসড অপারেটিং ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বেসিক অপারেটিং ল্যাঙ্গুয়েজ, নাকি কম্পিউটার বেসিক ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ? তো আনসার কি হবে? আনসার ইজ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি কারেক্ট, কমন বিজনেস ওরিয়েন্টেড ভাষা বা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কোবল ছাড়াও আরো কিছু ল্যাঙ্গুয়েজের নাম বলছি, লিখে নাও, কাজে আসবে। যেমন কোবলের সেই পরীক্ষাতে, অন্য পরীক্ষায় মানে অন্য শিফটে আসবে তোমার এই ভাষাটা কি বা এই জিনিসটা কি। যেমন এই জিনিসটার মধ্যে পড়বে সি, সি প্লাস প্লাস, এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা, জাভাস্ক্রিপ্ট, তারপরে পিএইচপি, এগুলো সব হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুইফট, সুইফট, দেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইচটিএমএল, বার্নেসলি আবিষ্কার করে, টিম বার্নেসলি। তারপরে অ্যালগোল, অ্যালগোল ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিক, আমি আগেও বলেছি এটা বেসিক, এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রত্যেক কটা তোমাকে জানতে হবে। আরআরবি এনটিপিসির জন্যই বলছি, এই ধরনের কোয়েশ্চেন্সই কিন্তু আসে। পরবর্তী 16 নম্বর বলছে কোন জলাধারা ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? ভারত শ্রীলঙ্কা পৃথক হয়েছে স্ট্রেট অফ পক থেকে, পক প্রণালী দ্বারা পৃথকিত হয়েছে, এটা আমরা জানি, ছোট থেকে পড়ে এসেছি। ঠিক আছে, স্ট্রেট অফ মালাক্কা বিশ্বের বৃহত্তম হচ্ছে তোমার স্ট্রেট, বৃহত্তম প্রণালী হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, বৃহত্তম, এটা বিশ্বের দীর্ঘতম বলতে পারো। ডুরান লাইন দ্বারা তোমার আফগানিস্তান আর পাকিস্তান বিচ্ছিত হয়েছে, আফগানিস্তান ও পাকিস্তান বিচ্ছিন্ন হয়েছে। আর লম্বক, এইটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে রয়েছে জাভাসি এবং ইন্ডিয়ান ওশানের মাঝখানে রয়েছে, জাভাসি এবং ইন্ডিয়ান ওশানের মাঝখানে তোমার রয়েছে এই স্ট্রেটটা। স্ট্রেট কি জানো তো? প্রণালী, প্রণালী হচ্ছে তোমার সমুদ্রকে বিচ্ছিন্ন করে, যুক্ত করে, সমুদ্রকে যুক্ত করে, দুটো সমুদ্রকে, বড় বড় সমুদ্রকে। ঠিক আছে, প্রণালী সরু একটা চ্যানেল। আর স্থলভাগকে বিচ্ছিন্ন করে। ঠিক আছে, স্থলভাগ যদি থাকে, আইল্যান্ড থাকে, দুটো কান্ট্রি থাকে, সেগুলো বিচ্ছিন্ন করে। কোয়েশ্চেনটা কি বলেছে? পৃথক করেছে। তো ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। আর যুক্ত করেছে কাকে? নিশ্চয়ই কাউকে না কাউকে যুক্ত করেছে। যুক্ত করেছে তোমার আরব সাগর ও বে অফ বেঙ্গলকে, বে অফ বেঙ্গলকে যুক্ত করেছে, আর বিচ্ছিন্ন করেছে ইন্ডিয়া পাকিস্তানকে। 17 নম্বর বলছে বিল গেটস যদি তার উপায় পেয়ে থাকে, আচ্ছা ঠিক আছে, বিল গেটস হ্যাড হিজ ওয়ে বাই দ্য নেম দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্ল্যান টু বি রিলিজ, মানে এখানে বলতে চাই যে বিল গেটস আগামীতে তার উইন্ডোজ অপারেটিং সিস্টেম লঞ্চ করার প্ল্যান করছে। তার নাম কি দেবে বলে ভেবেছে? এই চারটের মধ্যে একটা, ক্লিপবোর্ড ভিউয়ার, ইন্টারফেস ম্যানেজার, ক্যালকুলেটর, নাকি কন্ট্রোল প্যানেল। তো কোন নামে তিনি ওএস সিস্টেম বা অপারেটিং সিস্টেম একটি সফটওয়্যার রিলিজ করবে? আমরা জানি মাইক্রোসফট তার কোম্পানি, বিল গেটসের। তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইন্টারফেস ম্যানেজার। তিনি এইটা লঞ্চ করবেন নিউ অপারেটিং সিস্টেম হিসেবে। ঠিক আছে, তার কোম্পানি মাইক্রোসফট 1975 সালে স্থাপিত হয়। কার সাথে? তিনি এবং তার এক ফ্রেন্ড ছিল অ্যালেন, পুরো নাম বলি, পল অ্যালেন, পল অ্যালেন, মনে রাখবেন নামটা, পল অ্যালেন। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন 18 নম্বর বলছে যে কোন মনুমেন্টটা নট উত্তরপ্রদেশে, ইউপিতে অবস্থিত নয় কোনটা? সফদরজং টম্ব, তাজমহল, বড় ইমামবাড়া, নাকি সারনাথ স্তূপা? সারনাথ স্তূপা বারাণসীতে পড়ে, যেটা অশোক বানিয়েছিল। ঠিক আছে, আর সারনাথ হচ্ছে বারাণসীর কাছে অশোক বানিয়েছিল। সারনাথ স্তূপের কাছে ধামেক স্তূপ রয়েছে, ধামেক, আর এটা গৌতম বুদ্ধের সাথে যুক্ত। ধামেক স্তূপা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব আসে। সারনাথ স্তূপ হচ্ছে ধামেক স্তূপা। বড় ইমামবাড়া রয়েছে হচ্ছে তোমার ইউপিতেই রয়েছে, এটা অযোধ্যায় রয়েছে। অযোধ্যার যে তোমার এই বংশ হয় না, তোমার সুলতানি বংশ, তারা তৈরি করেছিল। অযোধ্যার ক্যাপিটাল ছিল লখনৌ, লখনৌতে অবস্থিত এটা। ঠিক আছে, আর এটা বানিয়েছিল হচ্ছে, নাম হচ্ছে আসফ উদ্দৌলা, বলবো আসফ উদ্দৌলা, এক সেকেন্ড দাঁড়াও, উদ্দৌলা। ঠিক আছে, তিনি এটা বানিয়েছিলেন। তাজমহল জানি যে এটা তোমার ইউপিতে আগ্রাতে রয়েছে, আগ্রার শাহজাহান বানিয়েছিল। সফদরজং এইটা দিল্লিতে রয়েছে, সফদরজং টং এটা দিল্লিতে রয়েছে, এবং হচ্ছে এইটা তৈরি করেছিল, সফদরজং এটা তৈরি করেছিল সুজা উদ্দৌলা, সুজা উদ্দৌলা। চলো ঠিক আছে, বুঝে নি। ঠিক আছে, সুজা উদ্দৌলা। নেক্সট কোয়েশ্চেন, পুরো স্পষ্ট করে ধরে ধরে লিখতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, তো ধৈর্য হারিয়ে ফেলবে। যাই হোক, ওই জন্য আমি মোটামুটি যতটা পারি বোঝানোর চেষ্টা করে দিই, তোমরা বুঝে নি, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, তোমাদের আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে একটা। বলছে ইন্ডাস ওয়াটার ট্রিটি, ঠিক আছে, এটা সাইন হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 1960 সালে। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে 1960 সালে ইন্ডাস ওয়াটার ট্রিটি, মানে সিন্ধু নদীর জল চুক্তি হয়েছিল। বলেছে কোথায় হয়েছিল, এটা কোন শহরে বসে সাইন করা হয়েছিল? স্টার মার্ক করবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে লাহোর, কলকাতা, করাচি, নাকি বোম্বে? তো আনসার ইজ অপশন নাম্বার সি, করাচিতে, পাকিস্তানের করাচিতে। কারা কারা সাইন করেছে? ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে নেহেরু ছিল, ওকে, ও পাকিস্তান থেকে ছিল হচ্ছে ইম্পর্টেন্ট আইয়ুব খান। ঠিক আছে, পাকিস্তান থেকে কে ছিল? আইয়ুব খান। ঠিক আছে, এই আইয়ুব খানের সাথেই 1966 সালের 10th জানুয়ারিতে তাশকেন্ট প্যাক্ট হয়, কিন্তু তখন নেহেরু ছিল না, তখন ছিল হচ্ছে মোরারজি দেসাই। ঠিক আছে, মিস্টার দেসাইয়ের সাথে তাশকন্দ প্যাক্ট সাইন হয় আইয়ুব খানের সাথে, আর আইয়ুব খানই নেহেরুর সাথে আবার সিন্ধু ট্রিটি সাইন করে।
পরবর্তী প্রশ্ন বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিবন্ধিত প্রথম ডোমেনের নাম কি? আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW এটা আবিষ্কার করেছে টিম বার্নেস-লি। লির আবিষ্কারক। তো এইটা যখন ইউজ করে যে অ্যাড্রেসটা তোমার প্রোটোকল তো এটা একটা ওই যে উপরে থাকে দেখবে যেখানে আমরা অ্যাড্রেস লিখি। তো এটা প্রথম ডোমেনটা কি ব্যবহার করেছিল? প্রথম ডোমেনটা যেটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে অপশন নাম্বার সি www.symbolics.com এইটা ছিল প্রথম ব্যবহার করা ডোমেন। ঠিক আছে? www এর সাথে। স্টার মার্ক কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? স্টার মার্ক। আচ্ছা এই কোয়েশ্চেনটা আবার একটুখানি ফিরে যাই। এখানে একটা কথা বলার ছিল। যেমন নেহেরু, আইয়ুব খান হচ্ছে তোমার ইন্ডাস ভ্যালি ট্রিটি। তাশকেন্ট প্যাক্ট হচ্ছে আইয়ুব খান এবং মোরারজি দেসাইয়ের মধ্যে এবং ইন্দিরা গান্ধীর সাথে জুলফিকার ভুট্টোর সাথে একটা ট্রিটি হয়েছিল সেটাকে সিমলা ট্রিটি বলে, সিমলা চুক্তি। সিমলা চুক্তি। এইটা হয়েছিল ১৯৭২ সালে সিমলাতে বার্নেস কোর্ট নামক একটা জায়গা রয়েছে। বার্নেস কোর্ট। এই বার্নেস কোর্টে এটা সাইন হয়েছিল। এটাও ৩ টে চুক্তি কিন্তু মনে রাখবে ইম্পর্টেন্ট। ২১ নাম্বার বলছে ফ্রম হুইচ কনস্টিটিউয়েন্সিজ ডিড দ্য কংগ্রেস লিডার রাহুল গান্ধী কনটেস্ট দ্য লোকসভা ২০২১ ২০২১ কোথা থেকে কন্টেস্ট করেছিল? অপশন নাম্বার এ থেকে আমেঠি থেকে, আর হচ্ছে তোমার ওয়েনার থেকে। ওয়েনার হচ্ছে তোমার কেরালাতে অবস্থিত আর আমেঠি হচ্ছে তোমার ইউপিতে অবস্থিত। আর ২০২৪ তিনি লড়েছিলেন হচ্ছে কোথা থেকে? রায়বরেলি, ইউপির রায়বরেলি। নেক্সট কোয়েশ্চেন ২২ নম্বর বলছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এটা রিপিটেড কোয়েশ্চেন সেগুলো দেখি। আচ্ছা বাংলাটা রিপিটেড হচ্ছে। বলছে এই জায়গাটাতে ইন্ডিয়ান আর্ট ফ্রম দ্য প্র্যাকটিসড মিথিলা রিজিয়ন বিহার। আমি না জানি কতবার এই কোয়েশ্চেনটা করেছি, আমরা অফলাইন ব্যাচেও করেছি, তারপরে অনলাইন ব্যাচও, অনলাইনে তো আমি কতবার করেছি। বলছে ভারত বিহারের একটি তোমার জায়গা রয়েছে নর্থ বিহার, নর্থ বিহারের একটি জায়গা বলেছে কি মিথিলা রিজিয়ন, যেটা হচ্ছে নর্থ বিহার মানে হচ্ছে নেপালের কাছে। ঠিক আছে? তো বিহার এবং নেপালের কাছাকাছি একটি পোর্শন হচ্ছে মিথিলা। ওই জায়গাতে একটি এই চারটের মধ্যে কোনটা একটা আর্ট ফর্ম খুব বিখ্যাত? বিহারের আর্ট ফর্মটা অপশন নম্বর এ মধুবনী পেন্টিং। মধুবনী পেন্টিং হচ্ছে বিহারের মিথিলা রিজিয়নে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তাঞ্জোর পেন্টিং হচ্ছে তামিলনাড়ুতে, আমরা জানি এটা তাঞ্জোর পেন্টিং। পট্টচিত্র ওড়িশাতে। এবার অনেকে বলছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পট আর এটা হচ্ছে পট্ট। এটাই তো পার্থক্য, আর কিছুই না। ঠিক আছে? আচ্ছা মধুবনী যদি বিহারের হয় তাহলে যাদুপাটিয়া, যাদুপাটিয়া ও আরেকটা জিনিস মনে রাখবে, উম, যাদুপাটিয়া ও কৈতকার, কৈতকার এই দুটোই হচ্ছে ঝাড়খণ্ডের। ঠিক আছে? ঝাড়খণ্ডের পেন্টিং। তারপরে কলমকারি, কলমকারি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তারপরে মনে রাখবে হচ্ছে ওরলি পেন্টিং, আগের সেটেই ছিল ওরলি পেন্টিং, এটা হচ্ছে মহারাষ্ট্রের। ঠিক আছে? আরেকটা বলে রাখি বানি ঠানি, বানি ঠানি এটা রাজস্থানের, রাজস্থান। ঠিক আছে? বুঝে নিও, আমি লিখে দিই। নেক্সট কোয়েশ্চেন বলছে অক্টোবর ২০২০ এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে মেন্স হকি টিমের ক্যাপ্টেন কে? মনপ্রীত সিং ছিল সেই সময়। ঠিক আছে? আমরা প্রেজেন্টটা জানবো ২০২৪ ইনি আছেন কে? না হরমনপ্রীত সিং। ২০২৪ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। পরবর্তী প্রশ্ন বলছে ফার্স্ট ওয়েমেন টু সুইম ইংলিশ চ্যানেল। তো বিশ্বের প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন মহিলা, তাও আবার কে? উত্তর হবে ফ্রেঞ্চ ছিলেন তিনি, ব্রিটিশার ছিলেন, ইন্ডিয়ান ছিলেন নাকি আমেরিকান? নাম হচ্ছে কান্ট্রি চেয়েছে। তো আনসার ইজ অপশন নাম্বার ডি। দেখেছো কত ডিপ কোয়েশ্চেন আসে, কতটা ডেপথে তোমাকে পড়াশোনা করতে হবে আরআরবি এনটিপিসির জন্য। আর যদি মনে করো যে জিআই আর রিজনিং তোমাকে বাঁচিয়ে নেবে তাহলে বাঁচাতে পারবে না। তোমাকে যদি টপ লিস্টের একদম লিস্টের টপে দিয়ে থাকতে লাগে, একদম নিশ্চিতভাবে স্কোর করতে লাগে, তাহলে কিন্তু জিএস থেকে তোমাকে কিন্তু এইভাবে প্রিপারেশন করে যেতেই হবে। মনে করবে জিএস থেকে ডেপথে প্রিপারেশন করে গেলেই তুমি 40-এর মধ্যে যত পারো ম্যাক্সিমাম আনসার করতে পারবে, 60, 70%, 80% আনসার করতে পারবে। এই ধরনের কোয়েশ্চেন আসে। ঠিক আছে? আর তার জন্য এই ভিডিও সিরিজটা সম্পূর্ণ কমপ্লিট করবে কিন্তু। আর শুধু দেখে রেখে দিলে হবে না, পিডিএফ দিচ্ছ, প্রিন্ট আউট করে নিয়ে এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু লিখে নাও, খাতায় লেখো, জেরক্সের মধ্যে লেখো, যেখানেই লেখো না কেন লিখে বারে বারে প্র্যাকটিস করবে, বারে বারে রিভিশন করবে, তবে গিয়েই তুমি এই চ্যাম্পিয়ন হবে আর কি। ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে আমেরিকান ছিলেন তিনি এবং তার নাম কি? তার নাম হচ্ছে খুব বিদঘুট একটা নাম, জার্ট্রুড এডারলি। ঠিক আছে? জার্ট্রুড এডারলি তিনি হচ্ছেন আমেরিকার প্রথম মহিলা যিনি হচ্ছেন ওয়েমেন। মহিলার নাম মনেই হচ্ছে না। হ্যাঁ? জার্ট্রুড এডারলি মনে হচ্ছে না কোনো একটা বিদেশি সফটওয়্যারের নাম। যাই হোক, প্রথম ভারতীয় ওয়েমেন বা ফিমেল যিনি হচ্ছেন ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার নাম হচ্ছে, কত সুন্দর নাম বলতো, আরতি সাহা। আরতি সাহা। ঠিক আছে? কেউ মাইন্ড করো না, আরতি সাহা। তিনি ১৯০০, যারা সাহা টাইটেলের আছে, ১৯৫৯ সালে এটা করেছিলেন, ভারতের প্রথম মহিলা। নেক্সট কোয়েশ্চেন বলছে গ্রিন পিস ২০১৮ হুইচ অফ দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য মোস্ট হচ্ছে তোমার পলিউটেড সিটি, পলিউটেড চেয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই আমার আর। ২৫-এর ২৬ নম্বর প্রশ্ন করবো। ২৬ নম্বর বলেছে ওই ২৬ নম্বরটা এটা এই দিকে চলে এসছে। ঠিক আছে? কোয়েশ্চেন্সটা হচ্ছে আগের। তো ইংরেজি কোয়েশ্চেন্সটা দেখি, বলছে এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সেই বছরে ২০২০ সালের যে আইপিএল হয়েছে সেটা কততম এডিশন ছিল? আমরা ২০২৪-এর এডিশনটা জানবো। ২০২৪-এর এডিশনটা কত নম্বর এডিশন? এটা হচ্ছে 70th এডিশন গেল, ১৭তম, যেটা কলকাতা জিতেছে। তার মানে ২০২৫-এ যেটা হতে চলেছে সেটা হচ্ছে 18তম এডিশন। ঠিক আছে? আর ফার্স্ট এডিশন হচ্ছে ২০০৮-এ, এটা হচ্ছে ফার্স্ট এডিশন। হ্যাঁ? ফার্স্ট এডিশন কে জিতেছে? রাজস্থান রয়্যালস। ওকে? 18তম কে জিতবে সেটা ফিউচার বলবে। কলকাতা জিতেছে ২৪-এ, আর ম্যাক্সিমাম যেতে মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই, মনে রাখবে। পরের প্রশ্ন বলছে
রিফরেস্টেশন বা হচ্ছে বনায়ন কি রিফরেস্টেশন, একটা হয় ডিফরেস্টেশন। তো ডিফরেস্টেশন রিফরেস্টেশন পরীক্ষার চাপে না এটাই তুমি করে চলে আসবে যে কি হয় যে বন রিফরেস্টেশনের মধ্যে পার্থক্য করতে পারবে না। তো আনসার হচ্ছে রিফরেস্টেশন মানেই হচ্ছে গাছ লাগানো আর কি, ঠিক আছে। তো কোথায় আছে এটা? বন শনাক্তিকরণ, বনের প্রাণীদের যত্ন নেওয়া, বন পরিদর্শন নাকি ধ্বংস হওয়া বনে নতুন গাছ লাগানো। তো নতুন গাছ লাগানো এটাই চান্স, অপশন নাম্বার ডি কারেক্ট। প্লান্টিং নিউ ট্রিজ ইন দ্য ডেস্ট্রয়েড ফরেস্ট, এটাই হচ্ছে তোমার রিফরেস্টেশন। ডিফরেস্টেশন হচ্ছে বৃক্ষ ধ্বংস করা। 28 বলছে প্রধানমন্ত্রী জনধন যোজনা সূচনা করেছেন কে? মানে কোন প্রধানমন্ত্রী জনধন যোজনা সূচনা করে? এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে? অপশন নাম্বার এ নরেন্দ্র মোদী চালু করেছিল 2014 সালে। 2014 সালে এসেই নমামি গঙ্গে 2014 নমামি গঙ্গে আর হচ্ছে 2014 এই জনধন যোজনা। ওকে, পরের 29 নম্বর কোয়েশ্চেন, কোন নদীটি আফ্রিকার অবস্থিত নয়? আফ্রিকায় প্রবাহিত হয় না, নট ইন আফ্রিকা। তো অরেঞ্জ রিভার, নাইজার রিভার, নাইল রিভার নাকি অ্যামাজন রিভার? অপশন নাম্বার ডি অ্যামাজন রিভার। পার্থক্য করতে পারবেন অপশন নাম্বার এ যদি করে আসো কেউ, তাহলে আনসার হয়ে যাবে ভুল। অ্যামাজন রিভার সাউথ আমেরিকাতে, সাউথ আমেরিকাতে। ওকে, ব্রাজিল ব্রাজিল ওই সমস্ত জায়গাতে প্রবাহিত হয়। তাহলে অরেঞ্জ রিভার কোথায়? অরেঞ্জ রিভার হচ্ছে লার্জেস্ট রিভার, মানে লংগেস্ট নদী কার? না দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকাটি দেশ না? দক্ষিণ আফ্রিকার প্রধান নদী। ওকে, নাইজার, নাইল, নাইল হচ্ছে দীর্ঘতম নদী পুরো আফ্রিকার এবং পুরো বিশ্বের, ঠিক আছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম হচ্ছে অরেঞ্জ রিভার। বলছে 1931 সালে গান্ধী আরউইন প্যাক্ট সাইন হয়েছিল, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্টেটেড, মানে কোন কথাটা ঠিক। নেক্সট কোয়েশ্চেন 30 নম্বর বলছে 1931 সালের স্বাক্ষরিত গান্ধী আরউইন চুক্তিতে নিচের কোন কথাটি বলা হয়েছিল? নিচের কোন কথাটি বলা হয়েছিল? ইংরেজি কোয়েশ্চেন হচ্ছে আগেই দেখলেন এই যে ইংরেজি কোয়েশ্চেনটাতে কোন কথাটা স্টেটেড, স্টেটেড মানে কোন কথাটা বলা হয়েছে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি দ্য সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট উড বি কল্ড অফ, কল্ড অফ মানে বন্ধ করতে হবে। অপশন নাম্বার বিতে তাই রয়েছে। হ্যাঁ, আরবিনের এটাই ছিল হচ্ছে তোমার শর্ত যে আইন অমান্য আন্দোলন বন্ধ করতে হবে। আর আইন অমান্য আন্দোলন বন্ধ করে কোথায় যেতে হবে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে পার্টিসিপেট করবে কংগ্রেস 1931 সালে, কোথায় না লন্ডনে, এটাই ছিল শর্ত। 31 নম্বর কোয়েশ্চেন বলছে কোন নবরত্ন কোম্পানিকে ভাইজ্যাক ইস্পাত বলা হয়? ভাইজ্যাক ইস্পাত বলা হয় কোন নবরত্ন কোম্পানিকে? রৌরকেলা। ভাইজ্যাক হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ইস্পাত কেন্দ্র কিন্তু, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। কিন্তু রৌরকেলা তো ওড়িশাতে, আনসার ইজ হবে না এটা এ। বোকারো হচ্ছে এতে পরে তোমার ঝাড়খণ্ডে পরে একটা স্টিল প্ল্যান্ট। ইসকো হচ্ছে দুর্গাপুর আমাদের ওয়েস্ট বেঙ্গল পরে। তাহলে অপশন নাম্বার এ বি সি ডি নয়, তার কারণ ভাইজ্যাক মানে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে পড়ে। আর অপশন নাম্বার ডি অটোমেটিক্যালি এটাই রাইট হবে যে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, ঠিক আছে, যেটা হচ্ছে ভাইজ্যাক ইস্পাত কারখানা নামেও পরিচিত। 32 নম্বর বলছে কোন দেশে মানুষে চিল্লার মিস ওয়ার্ল্ড 2021 জিতেছে? মানে মানুষে চিল্লার আমাদের 2020 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিল, কোথায় হয়েছিল কন্টেস্টটা? কন্টেস্টটা হয়েছিল সাউথ কোরিয়া, জাপান, চায়না নাকি ভিয়েতনাম? আনসার ইজ অপশন নাম্বার সি, চায়নাতে হচ্ছিল ঘটনাটা, মানে পুরো ইভেন্টটা, ঠিক আছে। মিস ওয়ার্ল্ড এটা অর্গানাইজ করে ইংল্যান্ড থেকে, ঠিক আছে। আর মিস ইউনিভার্স অর্গানাইজ করা হচ্ছে ইউএসএ, ঠিক আছে। এটাই পার্থক্য দুটোর মধ্যে, আর কিছুই না। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন হচ্ছে রীতা ফারিয়া, ঠিক আছে। আর প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন বলছে 33 নম্বর নিচের কোন স্বদেশী আন্দোলনের মাধ্যমে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামী বিরোধিতার পক্ষে ছিল না? মানে এর মধ্যে কিনি বা কে যে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামী বিরোধিতার পক্ষে ছিল না? সংগ্রামী বিরোধিতা মানে সংগ্রামী বিরোধিতা হচ্ছে অ্যাডভোকেট দ্য মিলিটেন্ট অপোজিশন। মিলিটেন্ট অপোজিশন মানে বলতে পারো যে চরম পন্থার পক্ষে ছিল না, মানে চরম আন্দোলন করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে, এই নীতির বিরুদ্ধে ছিলেন কে? লালা লাজপত রায় তো চরমপন্থী ছিলেন। বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, তিনজনকে লাল বাল পাল বলা হয় যারা হচ্ছে চরমপন্থী নেতা। আনসার ইজ অপশন নাম্বার ডি গোপাল কৃষ্ণ গোখলে। তিনি হচ্ছেন নরমপন্থী নেতার একজন বিশিষ্ট নেতা ছিলেন, তিনি হচ্ছেন সংগ্রামী বিরোধিতার পক্ষে ছিল না, ঠিক আছে। 34 বলছে খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কি ক্ষেত্রে? হিমায়িত খাবার খাওয়া, অণুজীব দ্বারা নষ্ট খাবার খাওয়া, প্রিজারভেটিভ সহ খাবার খাওয়া। প্রিজারভেটিভ খাবার মানে বাড়িতে রান্না করা খাবার। অপশন নাম্বার ডি বাড়িতে রান্না করা খাবার। মাকে বলো না তাহলে খুব রেগে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, ঠিক আছে। বলছে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয় অপশন নাম্বার বি অণুজীব দ্বারা নষ্ট খাবার, মানে হচ্ছে কি অপশন নাম্বার বি ইটিং ফুড স্পয়েলড বাই দ্য মাইক্রো অর্গানিজম, মানে ছোট ছোট যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো যারা খাবার মধ্যে বাসা বাঁধে, খাবারটাকে পচিয়ে দেয়, নষ্ট করে দেয়, সেই খাবার খেলে সেই আণুবীক্ষণিক জীবগুলো আমাদের দেহে চলে যাবে, তারপর আমার দেহে গিয়ে বাসা বাঁধবে পেটের মধ্যে, তো অন্ত্রের রোগ সৃষ্টি করবে বিভিন্ন রকমের। তো আনসার ইজ অপশন নাম্বার ডি। মায়ের খাবারই সব থেকে, মায়ের হাতের রান্নার খাবার সব থেকে সুস্বাদুও হয় এবং হচ্ছে তোমার শরীর স্বাস্থ্যের পক্ষেও মনের পক্ষেও ভালো হয়। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে যে এন্ডেমিক প্রজাতি হলো সেই প্রজাতির উদ্ভিদ ও প্রাণী যা, এক কথায় এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ প্রাণীকে কি বলা হয়? দেখো আসলে হয় প্যান্ডেমিক আর একটা হচ্ছে এন্ডেমিক। প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক মানে হচ্ছে তোমার মানে বিশাল বিস্তর বড় এলাকাতে ছড়িয়ে পড়া, স্প্রেড হয়ে যাবে বিশাল বড় এরিয়া জুড়ে। যেমন আমরা কোভিডকে প্যান্ডেমিক বলতাম, কেন? সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছিল। তাহলে বিশ্ব জুড়ে ছড়িয়ে যদি প্যান্ডেমিক হয়, তার ঠিক উল্টো হচ্ছে এন্ডেমিক, মানে আঞ্চলিক বা ছোট একটা জায়গাতে হবে, ঠিক আছে, ছোট জায়গাতে, তো নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। যেই সমস্ত উদ্ভিদ শুধু পার্টিকুলার ওই এরিয়াটাতেই পাওয়া যায়, সেই
উদ্ভিদ এবং প্রাণীগুলোকে বলা হয় এন্ডেমিক প্রজাতির প্রাণী। তো তাদের সংরক্ষণ আরো বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায়। তার কারণ পার্টিকুলার ওই অঞ্চলেই ওদেরকে পাওয়া যায়। যদি ওই অঞ্চল থেকে ওরা একেবারে যদি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাহলে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তার কারণ বাইরে থেকে তাদেরকে আর আনা যাবে না। ঠিক আছে? তার কারণ ওখানেই ওদের পাওয়া যেত। তো এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর যত্ন সবথেকে বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? আনসার ইজ অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশ। শ্রীহরিকোটা অবস্থিত হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রধান তোমার রকেট লঞ্চিং স্টেশন। এখান থেকে আমরা বড় বড় রকেটগুলো লঞ্চ করে থাকি, আর ম্যাক্সিমাম রকেট এখান থেকে লঞ্চ করি। ঠিক আছে? যেমন চন্দ্রযান 1, চন্দ্রযান 2, 3, তারপরে মার্স মিশন, মার্স যে মঙ্গলযান, তারপরে হচ্ছে তোমার আদিত্য L1, এগুলো সব আমরা এখান থেকেই লঞ্চ করেছি অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে? আর প্রথম যে রকেটটা লঞ্চ করা হয়েছিল এটা হচ্ছিল 1963 সালে। এইটা ছিল থুম্বা থেকে। থুম্বা হচ্ছে কেরালার রাজধানী, নাম হচ্ছে কি তিরুবনন্তপুরমের কাছে একটি জায়গা, যেটা বর্তমানে তোমার থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন বা বিক্রম সরাভাই রকেট লঞ্চিং স্টেশন নামে পরিচিত। ঠিক আছে? বিক্রম সরাভাইটা হচ্ছে থুম্বা, আর সতীশ ধাওয়ানটা হচ্ছে শ্রীহরিকোটা। মনে রাখবে, দুটো রকেট লঞ্চিং স্টেশন। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে 37 নম্বর, যে আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? স্টার মার্ক। ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে মডার্ন ইকোনমিক জনক কাকে বলা হয়? অমর্ত্য সেন নয়, অপশন নাম্বার সি রাইট, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হচ্ছে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, তিনি হচ্ছেন আধুনিক অর্থনীতির জনক বলা হয়। অমর্ত্য সেন হচ্ছে নোবেল পেয়েছিলেন ভারতীয় হিসেবে 1998 সালে। কিসের জন্য? না, ওয়েলফেয়ার ইকোনমির জন্য। ওয়েলফেয়ার ইকোনমির থিওরি দেওয়ার জন্য। ঠিক আছে? 38 নম্বর, শেষের দিকে চলে এসেছে। বলছে 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে কি বলে? 2 বা তার বেশি সমসত্ব মিশ্রণকে বলা হয় কম্পোনেন্ট, সলিউশন, পার্টিকেল নাকি মলিকিউলস? আনসার ইজ অপশন নাম্বার বি, সলিউশনের ক্ষেত্রে হয়। সলিউশন মানে দ্রবণ, দ্রবণের মধ্যেই তোমার সমসত্ব মিশ্রণ হতে পারে। পরবর্তী প্রশ্ন বলছে যে অ্যাজ অফ অক্টোবর 2020, কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই, কিন্তু দেখে নাও কি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যে 2020 সালে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিলেন? ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু বর্তমান 2024-এর ভাইস প্রেসিডেন্ট কে আছেন, মানে উপরাষ্ট্রপতি? তিনি হচ্ছেন আমাদের জগদীপ ধানকার, যিনি জগদীপ ধানকার তিনি রয়েছেন, যিনি হচ্ছে পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন লাস্ট। 40 এবং শেষ প্রশ্ন বলছে যে নিচের কোনটি অসহযোগ ও খিলাফত আন্দোলনের ফলাফল? আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন, কৃষক ও উপনিবেশিক কর্মকর্তাদের জন্য বোঝা বহন করতে হতো, নাকি শ্রমিক শ্রেণী অনেক শহরে ধর্মঘটে গিয়েছিলেন, মানে এক শহর থেকে আরেক শহরে, নাকি শিক্ষার্থীরা সরকার পরিচালিত স্কুলে যেতেন? তো কোনটা আনসার হবে এই অসহযোগ এবং খিলাফত আন্দোলনের রিগার্ডিং? আনসার ইজ অপশন নাম্বার সি, শ্রমিক শ্রেণী কি করতো? শ্রমিক শ্রেণী বা ওয়ার্কিং ক্লাস ওয়েন্ট স্ট্রাইক মেনি টাউন্স অ্যান্ড সিটিজ। এই আন্দোলনের এটা একটা তোমার ছিল, তোমার কি বলে, পথ ছিল, যে তারা স্ট্রাইক করতো ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে। ঠিক আছে? ওয়ার্কিং ক্লাসটা। হুম হুম। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, আর খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 সালে। ঠিক আছে? 17ই অক্টোবর খিলাফত কমিটি গঠন হয়, আর 17ই অক্টোবর এটাকে বলা হয় খিলাফত ডে হিসেবে পালন করা হয় লখনৌ শহরে। আর এই খিলাফত কনফারেন্স আয়োজন হয়েছিল 17ই অক্টোবর 1919-এ লখনৌ শহরে, আর এর খিলাফত কনফারেন্সের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে? 1919 থেকে 1924 সাল পর্যন্ত খিলাফত আন্দোলন কন্টিনিউ হয়, আর 1920 সাল থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন কন্টিনিউ হয়। আমরা জানি 22 সালে কি হয়, চৌরি চৌরার কাহিনী হয়ে যায় গোরখপুরে, যেটা বর্তমানে ইউপিতে অবস্থিত গোরখপুর। ঠিক আছে? চৌরি চৌরার কাহিনী পরে গান্ধীজি এটাকে প্রত্যাহার করে নেন। ঠিক আছে? তো শেষ প্রশ্ন ছিল এটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন PDF পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।